তোমার ওপর কিসের অভিযোগ করব আমি? করেছ নাকি এমন কিছু? শেষ কথাটা দুষ্টু স্বরে মজা করে বলল প্রীতিশা। কিন্তু কাবির এখন মোটেও রসিকতার মুডে নেই। সে বড্ড সিরিয়াস এখন। অনুতপ্ত কণ্ঠে কাবির বলল, আমি তোমার খেয়াল রাখতে পারছি না ভালোভাবে। এই যে আজকে তুমি ভয় পাইছ, আমার জন্যই তো। প্রীতিশার সাথে সাথে চোখ রাঙিয়ে বলল, কী সব বলছো কাবির? তুমি ছাড়া আমার খেয়াল রাখি বা কে? আমি তো আগে থেকে অন্ধকার ভয় পাই, পরিস্থিতির জন্য আজকেও পেয়েছি। তোমার কোনো দোষ নেই এতে। কাবির এবার বিছানায় হাত পা তুলে বসল। মনের ভিতর ঝড় বইছে। প্রীতিশার বাড়িটা এই বাড়ি থেকে অনেক ভালো ছিল। অন্তত সেখানে মেয়েটাকে কষ্ট করতে হয়নি। কিন্তু কাবির কি দিতে পারছে? আর যাই হোক, এই পরিবেশে প্রীতিশার উপযোগী নয়। তার ছন্নছাড়া জীবনে কিছু গোছানো হয়নি। কিন্তু না, এখন থেকে গোছাতে হবে, অন্তত এই মেয়েটার জন্য। এসব ভাবনায় এখন কাবিরকে কেমন যেন ভেতরে ভেতরে অস্থির করে দিচ্ছে। কিন্তু তার শূন্য দৃষ্টি এদিকে তাকিয়ে সে আনমনেই বলল, তোমার জন্য একটা বড় বাড়ি বানাবো আমি। কাবিরের গলায় স্পষ্ট আফসোস টের পেল। তবে প্রীতিশা ঠোঁট প্রশস্ত করে আলতো হাসল এই ভেবে যে ভব ঘুরে ছন্নছাড়া কাবিরের জীবনে তার বউয়ের গুরুত্ব প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে। প্রীতিশা একটু এগিয়ে কাবিরের পাশাপাশি উল্টো দিকে ঘুরে বসে। এরপর তার বাহুতে কপাল ঠেকে বলল, কেন? এই ঘরে কি সমস্যা? আমার তো অসুবিধা হচ্ছে না। তাছাড়া কত কষ্ট করে আমরা দুজন মিলে একটু একটু করে গোছাচ্ছি সব। ইনশাআল্লাহ একদিন একটা পরিপূর্ণ বাড়ি হবে আমাদের। আর তাছাড়া, কাবির পাশ ফিরে তাকিয়ে জানতে চায়, তাছাড়া কি? প্রীতিশা বড্ড আবেগ জড়ানো গলায় কাবিরের চোখে তাকিয়ে বলল, তাছাড়া বাড়ি ওটাকেই বলে যেখানে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা থাকে, খুশি থাকে, দুজন মিলে ছোট ছোট কমতি সেখানে অনায়াসে পূরণ করা যায়। জীবনে অনেক দম্পতির গল্প শুনেছি জানো, যাদের মধ্যে ভালোবাসাই নেই, ভরসা বিশ্বাস নেই, সম্পর্কে কত জটিলতা তাদের। কিন্তু আমাদের দেখো, আল্লাহ কিন্তু আমাদের মাঝে ভালোবাসার অভাব দেয়নি। তিনি সত্যিকারের ভালোবাসা মিলিয়ে দিয়েছেন আমাদের। এই সৌভাগ্য কয়জনের হয়? কাবির মাথা নাড়ে সম্মতিতে। প্রীতিশা এবার আচমকায় আবেগের ভোল পাল্টে মজা সুরে বলল, আর এমনিতেও কিসের অভাব আমাদের? আমরা কি না খেয়ে আসছি? কালকেও না দুজন চিকেন খেলাম। মানুষের আর কি অভাব থাকতে পারে বলো? মাথার ওপর ছাদ নেই, পরার মতো জামা কাপড় নেই, কি নেই? কাবির বলো, আজব। কাবির একপাশে হেসে প্রীতিশাকে কাছে টেনে ওর কপালে সবেগে ঠোঁট ছোঁয়ায়। এরপর মৃদু হেসে বলল, হইছে হইছে বুঝছি। যেই সংসারে কাবির প্রীতিশার মতো জামাই বউ আছে, সেই সংসারে কিছুর অভাব হইতেই পারে না, নেভার। প্রীতিশা মুচকি হেসে এবার কাবিরের দিকে তাকিয়ে থাকে অপলক। কাবিরও তাকিয়ে থাকে তার বউয়ের দিকে অনিমেষ। কিছুক্ষণ সময় এভাবে কাটাতেই হঠাৎ প্রীতিশা দুহাত তুলে বাচ্চাদের মতো করে মেকি সুরে আবদার করল, এভাবে তাকে কি দেখছ? জড়িয়ে ধরো আমায়, জড়িয়ে ধরো না কাবির। কাবির আলতো হেসে আর একটাও কথা না বলে প্রীতিশাকে বুকে এনে জড়িয়ে ধরল জোরসে। একদম শক্ত করে বাহুবন্ধনীর ভেতর আবদ্ধ করল মেয়েটাকে, যেন একটু ফাঁকফোকর দিয়েও বেরিয়ে যেতে না পারে। কারণ কাবিরের কাছে প্রীতিশার নিতান্তই বাচ্চা সম। তাই সুযোগ বুঝে জড়িয়ে ধরে গোটা 10 চুমুও খেল মেয়েটার গালে। এরপর প্রীতিশাকে লজ্জা দিতে কাবির বলল, এই প্রীতি, তুমি না দেখা যায় আমার থেকে বেশি জড়াজড়ি করতে এক্সপার্ট। চুপ করো, তুমি আমাকে এমন বানিয়ে দিয়েছ, না হলে আমি নিতান্তই ভদ্র মেয়ে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, তবে কালকের মতো মেঘলা দিন নয় আজ। দুপুরের কড়া রোদ ছিল, বিকেলটা হতেই রোদ কমে আসছে ধীরে ধীরে। এই পুরো বিকেল ধরে নিজামুদ্দিন ও কায়রা গল্প জুড়ে বসেছে।
কায়রা নিজামুদ্দিনের সত্যি সত্যি নিজের মেয়ে হয়ে গেছে। কায়রাও শুধু মুখে বাবা ডাকে না, মন থেকেও বাবা মেনেছে, যার দরুন আজ তাদের এত কথা। সোফার বালিশে মাথা দিয়ে আধো শোয়া হয়ে গল্প করছিল কায়রা। স্ট্রবেরি জুসের পাইপ ঠোঁটে গুজে বেশ মনোযোগ দিয়ে নিজামুদ্দিনের কথা শুনছে সে। এতটা মনোযোগ তো কায়রা নিজের পড়াশোনাতেও দেয়নি। অবশ্য আজকের টপিকটা এমনিতেই মনোযোগ দেওয়ার মতো। নিজামুদ্দিনের কাছে কায়রা পৃথার বিষয়ে সব শুনছিল, কৃষাণের প্রেম কাহিনী, বিয়ে পরবর্তী জীবন সব শুনছিল সে। শুধু একটা কথাতেই ভীষণ অবাক হয়েছে কায়রা, যে কৃষাণের মতো মানুষ প্রেম করলো কিভাবে। আর কিছু না, তার মতো কাঠখোট্টা মানুষ লাভ ম্যারেজ করেছিল। যাই হোক, এবার কায়রা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, প্রিহার পাপা কত বছর বয়সে বিয়ে করেছিল পৃথা আপাকে? কারণ প্রিহার পাপার বয়স অতটাও বেশি নয়। আপনি দেখবেন অনেক ছেলের প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে করতে 30-35 বছর লেগে যায়, সেখানে ওনার বয়স এখন 39 বছর, খুব বেশি নয় তো। নিজামুদ্দিন মৃদু হেসে বললেন, ঠিক বলেছ, আসলে কৃষাণ আর পৃথা সেম এইজ ছিল। ওরা ভার্সিটিতে পড়াকালীন অবস্থায় আমাদের সম্মতি নিয়েই বিয়ে করে ফেলে, আর 1 বছরের মধ্যে প্রিহাও চলে আসে। তাই কৃষাণের বয়স ধরতে গেলে কমই, বেশ কম বয়সে বাবা হয়েছিল কৃষাণ। কারা বিজ্ঞদের মতো মাথা নেড়ে বলল, বুঝলাম। আচ্ছা, পৃথা আপার বোন এখন কোথায়? নিজামুদ্দিন একটু থমকালেন, তবু বললেন, প্রিমা অ্যাব্রোড সেটেল হয়ে গেছে, যদিও ডিভোর্স হয়েছে অনেক বছর। এখন মন থেকে কতটা বদলেছে বা আদৌ শুধরেছে কিনা জানি না। কারণ নখ কামড়ে প্রশ্ন করল, উনি কেন ভিলেনগিরি করেছিল কৃষাণ স্যার আর পৃথা আপার মাঝে? এইটা কিন্তু ক্লিয়ার করলেন না বাবা। নিজামুদ্দিন ধীর গলায় উত্তর দেয়, প্রিমা পছন্দ করত কৃষাণকে, তাই ও চায়নি কৃষাণের সাথে পৃথার বিয়েটা হোক। আমার বড় মেয়েটাকে হিংসা করত প্রিমা, অনেকবার দুজনের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করলেও কৃষাণের বুদ্ধিমত্তার কাছে বারবার হেরেছে। কারা রাগ লাগলো প্রিমা নামক মহিলার ওপর। মানুষের সংসার নষ্ট করতে চেয়ে কি আনন্দ পায় এরা। নিজামুদ্দিন আফসোস করে বললেন, এসব অনেক আগের কথা। আমি ওর বাবা, কেমন আছি না আছি সে খোঁজ খবর কোনোদিন রাখেনি ও। দুজনেই আমার যমজ সন্তান, অথচ দুজন কতটা আলাদা ছিল। ছোটটাকে মানুষ করতে পারিনি, কি অভাগা বাবা আমি। কায়রা থমকে যায়। সে উঠে গিয়ে নিজামুদ্দিনের সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। তারপর আলতো গলায় বলে, আপনি না আমায় আম্মু বলেন, আমিও তো বাবা বলে ডাকি, এগুলো কি নিছকই ডাক, মন থেকে মানেননি? নিজামুদ্দিন দ্রুত মাথা নেড়ে বলল, না আম্মু, আমি তোমাকে নিছক আম্মু নামে ডাকি না। তোমার মাঝে পৃথার প্রতিচ্ছবি দেখতে পাই আমি। পৃথার পর আমি তোমাকে একমাত্র আম্মু ডেকেছি। আমার মনে হয় এই তো আমার আম্মুটা আমার চোখের সামনে ঘুরছে। কারণ ম্লান হাসলো, বলল, পৃথা আপার মতো আমি কখনই হতে পারবো না, কারণ এত পারফেক্ট মেয়ে আমি নই। দেখেন না কত ঝামেলা করি, ঠিকঠাক গোছাতে পারি না কিছু, উল্টো সব ভেস্তে দেই। এর জন্যই প্রিহার পাপা আমাকে পছন্দ করে না। নিজামুদ্দিন কায়রার কথাকে ভুল প্রমাণিত করে কায়রার মাথায় স্নেহের হাত বুলিয়ে বলল, ভুল জানো তুমি। পৃথা মারা যাওয়ার পর প্রিমা বহু চেষ্টা করেছে কৃষাণকে বিয়ে করতে, কিন্তু সফল হয়নি। আর সে কৃষাণ তোমাকে নিজে বিয়ে করেছে। এবার বলো, তুমি সাধারণ? কায়রা অবাক হলো। এর উত্তর জানা নেই কায়রার। কি জানি কোনটা সঠিক। কায়রা বুঝতে পারে না, তবে নিজামুদ্দিন ভুল কিছু বলেননি। বিয়ের জোর কৃষাণেরই ছিল, না হলে এই লোককে বিয়ে করা কায়রার স্বপ্নাতীত। সন্ধ্যার আগে কৃষাণ গটগট পায়ে বাড়িতে প্রবেশ করে। ড্রয়িং রুমে বসে থাকা নিজামুদ্দিনকে হাসি মুখে সালাম জানায়। তারপর কৃষাণ নিজামুদ্দিনের পাশে বসে টুকটাক সারাদিনের আলাপচারিতা সারে। তখন কায়রা বাচ্চাদের রুমে ছিল। হুট করে কৃষাণ কায়রার চিৎকার শুনতে পায়। নিজামুদ্দিনও ভয় পেয়ে যায়। কৃষাণ আর এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় প্রিহার রুমের দিকে। গিয়ে দেখে ঘরে কেউ নেই। বারান্দায় প্রিহাকে দেখতে পেয়ে সেখানে গিয়ে দেখে কায়রা নিচে বসে আছে।
ভুরু কুঁচকে যায় তারপরই চোখে পড়ে বারান্দায় ঝোলানো ফুলের টপসগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এভাবে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায় প্রিশান। কপাল কুঁচকায় তার। প্রিশান যে তাদের পেছনে এসে দাঁড়িয়েছে তখনও কেউ খেয়াল করেনি। প্রিভান মাথা চাপড়ে কায়রাকে বলল, উফ আন্টি, একটু দেখে কাজ করবে তো। কায়রা কাঁদো কাঁদো গলায় বলল, আমি কি করে জানবো ওখানে বিড়াল লাফ দেবে? আচমকা আশায় ভয় পেয়েছিলাম আমি। উফ, আমার পা। প্রিহা এবার ভয় জড়ানো গলায় বলে, পায়ে আবার কি হলো? মচকে গেছে নাকি আন্টি? কায়রা কাঁধ ঝাঁকিয়ে ধরা গলায় বলল, জানি না, কিন্তু ব্যথা লাগছে। এক পা তো খুইয়েছি, এবার আর এক পা ভেঙে লুলা হয়ে বসে থাকতে হবে, দেখা যায়। পেছন থেকে প্রিশান কাট কাট গলায় ধমকে বলে, হোয়াট দ্য হেল, লুলা হওয়ার সব বন্দোবস্ত নিজেই করছো, এখন আফসোস করে লাভ কি? মানুষ কবে হবে তুমি, ইডিয়েট। প্রিশানের গলা পেয়ে তিনজন একসাথে ঘুরে তাকায়। কায়রা মাথা নিচু করে নেয় তার বেপরোয়া আচরণের জন্য। এবার প্রিশান ধীর স্থির ভঙ্গিতে শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসে। তা দেখে কায়রা মনে মনে ভাবে, মারবে নাকি এবার? এমন ভাবনার মাঝে কোনো পূর্বাভাস ছাড়াই প্রিশান কায়রাকে এক ঝটকায় পাজক কোলে তুলে নেয়। আচমকা এমন ঘটনায় কায়রার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে। নিজের ভারসাম্য সামলাতে না পেরে সে স্বতঃস্ফূর্তভাবে দুহাতে প্রিশানের গলা জড়িয়ে ধরে। তার দৃষ্টি আটকে থাকে প্রিশানের মুখে। চোখ বড় বড় করে প্রিশানের পানে তাকায়। বাচ্চারা তখন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে সেই দৃশ্যে। আর প্রিহা তো লজ্জায় মাথা নিচু করে ফেলে। ঠোঁটের কোণে মুচকি হাসি খেলা করে তার। প্রিশান কোনো কথা না বলেই কায়রাকে নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। তারপর প্রিশান কায়রাকে নিয়ে ঘরে ঢুকে সোজা বিছানায় বসিয়ে দেয়। কায়রার পায়ের কাছে নীরবে বসে প্রিশান কোনো দ্বিধা না করে হাত বাড়ায় কায়রার পায়ের দিকে, মস্কানো পা ঠিক করার উদ্দেশ্যে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কায়রা আতকে উঠে পা সরিয়ে নেয় তাড়াতাড়ি। বিস্ময় আর অস্বস্তির মিশেলে কাঁপা গলায় বলে ওঠে, কি করছেন? প্রিশানের কপালে ভাঁজ পড়ে সামান্য, বিরক্তি আসে তার। তবে কোনো উত্তর না দিয়ে সেবার খানিকটা জেদ করেই কায়রার পা আবার নিজের দিকে টেনে নেয়। ধীরে কিন্তু দৃঢ়ভাবে আচমকা একপাশে বাঁকিয়ে দেয়। হঠাৎ সেই টানে কায়রার মুখ ফসকে বেরিয়ে আসে এক চাপা আর্তনাদ, আহ! কিন্তু পরের মুহূর্তে কায়রা থেমে যায়। চোখের পাতা কেঁপে ওঠে। দৃষ্টি স্থির হয়ে আসে নিজের পায়ের ওপর। আশ্চর্য, ব্যথা নেই, কোথায় গেল? কায়রা গোল গোল দৃষ্টিতে তাকালে প্রিশান উঠে দাঁড়িয়ে কায়রার মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে, ঠিক হয়েছে পা, এবার হাঁটতে পারবে। এই বলে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় প্রিশান। বাইরে থেকে আসার পর ফ্রেশ হওয়া হয়নি। প্রিশান চলে গেলে কায়রা উঠে দাঁড়িয়ে সত্যি সত্যি হাঁটার চেষ্টা করে। আশ্চর্যভাবে হাঁটতেও পারছে, অথচ একটু আগেও না ব্যথা করছিল। প্রিশান স্যার কি মিউজিক জানে নাকি ভেবে মুচকি হাসল কায়রা। পর মুহূর্তে নিচতলা থেকে হঠাৎ করে ভেসে আসে দরজায় একটানা ঠকঠক শব্দ, যেন খুব অধৈর্য আর অস্থির হয়ে শব্দ করছে কেউ। বাড়ির ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছে না দেখে শেষমেশ কায়রাই উঠে দাঁড়ায়। সে ঘর থেকে বেরিয়ে এগিয়ে যায় দরজার দিকে। ততক্ষণে আওয়াজটা আরও জোরালো হয়ে উঠেছে। ভুরুকুচকে বিরক্ত স্বরে বলে ওঠে সে, আসছি আসছি, দরজা ভেঙে ফেলবেন নাকি? দ্রুত পায়ে গিয়ে দরজাটা খুলতেই কায়রা মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। বিস্ময়ে তার চোখ দুটো বড় হয়ে ওঠে। দৃষ্টি আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার ওপর। মেয়েটা অদ্ভুত এক আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে যাচ্ছে তার। পরনে ক্যাজুয়াল ফরেন ড্রেস। এই মুখ চিনতে একটু অসুবিধা হয়নি কায়রার। কিন্তু এখানে মেয়েটাকে দেখে অবাক হয়েছে। একটু এগিয়ে এসে মেয়েটা নিজের হাত বাড়িয়ে আরও দেয় কায়রার দিকে। হাসিটা আরও স্পষ্ট করে বলে, হাই, আমি প্রিমা, তুমি নিশ্চয়ই প্রিশানের ওয়াইফ, রাইট? হঠাৎ দরজার সামনে প্রিমাকে দেখে কায়রা খানিকটা থমকে গিয়েছিল। বিস্ময়ের সেই মুহূর্তটা খুব দ্রুতই সে গুছিয়ে নেয় নিজের স্বভাবসুলভ সংযমে।
ঠোঁটে হালকা সৌজন্য মিশ্রিত হাসি এনে কায়রা বলে, জি আমি সে, ভিতরে আসুন। প্রিমা হাত বাড়িয়ে দিয়েছিল হ্যান্ডশেকের উদ্দেশ্যে, নতুন পরিচয়ের ভদ্রতায়, কিন্তু কায়রা তার দিক থেকে কোনো সাড়া না পেয়ে ধীরে ধীরে হাত নামিয়ে নেয় সে। তার চোখে এক সিলতে বিরক্তির রেখা ফুটে ওঠে কায়রার দেখানো দেমাগে। কায়রার এই অহমিকাটুকু যেন তাকে খানিকটা বিদ্ধ করল মৌন অপমানে। পরক্ষণে ভাবনা ঝেড়ে ঠোঁট বাঁকিয়ে সুটকেস টেনে ভেতরে ঢুকে পড়ে প্রিমা। ড্রয়িং রুমে তখন নিজামুদ্দিন সোফায় বসেছিলেন। আচমকা মেয়েকে সামনে দেখে তিনি কিছুটা চমকে উঠলেন। ভুরু কুঁচকে কণ্ঠে অস্বস্তি মিশিয়ে বললেন, তুমি দেশে কবে ফিরেছ আর এখানে? প্রিমা যেন প্রশ্নটাকে একেবারে আমলে নিল না, বরং শিশুসুলভ আহ্লাদী ভাব নিয়ে এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে হেসে বলল, আশ্চর্য কথা বলছো বাবা, তুমি এখানে, আমার ভাগ্নে ভাগ্নিরা এখানে, আর আমি আসবো না? এই তো গতকাল ফিরেছি। তাছাড়া এতদিন পর মেয়েকে দেখে একবারও জানতে চাইলে না আমি কেমন আছি। নিজামুদ্দিন ধীর কিন্তু কেমন যেন কটাক্ষ ভরা একটা নিঃশ্বাস ফেলেন, বললেন, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি কতটা ভালো আছো। আর তাছাড়া তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, খারাপ থাকার তো কথা না। কথাগুলো শুনে প্রিমার মুখের হাসিটা এক নিমিষে ম্লান হয়ে গেল। মুখটা চুপসে মাথা নিচু করে নিল সে। তার ইন্ডিপেন্ডেন্ট নামক উচ্ছৃঙ্খল অবাধ্য জীবনযাপনের জন্য এই নিয়ে 3টে সংসার ভেঙেছে ডিভোর্স হয়ে। এসব কথা মনে পড়ে যায় বাবার ইঙ্গিতপূর্ণ কথায়, যার কারণে বুকের ভেতর কাটার মতো বিঁধে উঠল বিষাদপূর্ণ তিক্ত অতীত। প্রিমা ফুঁসে উঠল ভেতরে ভেতরে, কিন্তু প্রত্যুত্তর না করে নিজেকে সামলে চলে গেল বাচ্চাদের ঘরে দেখা করতে। কারা দূর থেকে দৃশ্যটা দেখছিল, কিন্তু নিজামুদ্দিনের কথায় অন্তর্নিহিত তীক্ষ্ণতা তার বোধগম্য হলো না। তাই খুব বেশি না ভেবে কায়রা ধীরে ধীরে নিজামুদ্দিনের দিকে ফিরে বলল, বাবা 8টা বাজতে চলল, আপনাকে খেতে দেব এখন। একটু পরে হয়তো আমাকে রেডি হতে হবে, উনি কোথাও নিয়ে যাবেন বলেছেন। নিজামুদ্দিন কোমল গলায় বললেন, তুমি খাবার বেড়ে ঢেকে রেখে দাও আম্মু, আমি সময় মতো নিয়ে খেয়ে নেব। তুমি এবার দ্রুত যাও, রেডি হও গিয়ে। কারা আলতো হেসে মাথা নেড়ে সায় দিল। এরপর সব গুছিয়ে নিজের রুমে ফিরে গেল। রুমে ঢুকতে দেখে প্রিশান ইতিমধ্যে তৈরি হয়ে বসে ফোন স্ক্রল করছে। কারা আলমারি খুলে শাড়ি বের করতে করতে হালকা স্বরে বলল, আপনার শালি এসেছে। প্রিশান ভুরু তুলে বলল, আমার জানা মতে তো তোমার কোনো বোন নেই। পৃথা আপার বোন, শান্ত গলায় জবাব দিল কায়রা। এক মুহূর্তের জন্য প্রিশান থমকে গেল। তারপর প্রিশানের কণ্ঠে স্পষ্ট বিস্ময় ফুটে ওঠে, হোয়াট? প্রিমা দেশে কবে আসলো? কথা শেষ না করেই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। গটগট পায়ে দরজার দিকে এগিয়ে গেল এই খবরের সত্যতা যাচাই করতে। পেছনে কায়রা রয়ে গেল নিজের অলিক জগতের ভাবনায়। পর মুহূর্তে আলমারির সামনে দাঁড়িয়ে শাড়ি কাপড় গুছিয়ে দরজা লাগিয়ে দেয়। এবার সে একেবারে তৈরি হয়ে বাইরে যাবে। প্রিহার ঘরে এসে প্রিশান প্রথমে দাঁড়িয়ে যায় এক মুহূর্তের জন্য। দরজার বাইরে থেকে স্থির দৃষ্টিতে মেয়েটাকে দেখছিল সে। পড়ার টেবিলের সামনে বসে মনোযোগ বইয়ের পাতায় ডুবে আছে প্রিহা। এসএসসি সামনে, তার ওপর মডেল টেস্ট আছে। চারপাশে শব্দ এখন তার কাছে কোনো অস্তিত্বই রাখে না, ফিকে হয়ে আছে পড়ার মনোযোগে। প্রিশান ধীরে ঘরের ভেতরে ঢুকে নরম গলায় ডাকল, এখনো তৈরি হওনি কেন প্রিন্সেস? বাবার গলা পেয়ে বই থেকে চোখ তুলে প্রিহা শান্ত স্বরে বলল, কাল থেকে আমার মডেল টেস্ট শুরু পাপা, যেতে পারবো না, অনেক পড়া বাকি। প্রিভান যাবে, ও তো তৈরি হচ্ছে। মেয়ের কথায় প্রিশানের চোখে একরাশ মমতা জমে উঠল। সে এগিয়ে এসে প্রিহার কপালে আলতো করে চুমু এঁকে দিল এবং বলল, ও সেদিন বলেছিলে তুমি টেস্টের কথা, আচ্ছা মন দিয়ে পড়ো অ্যান্ড টেক কেয়ার। আমরা খুব দেরি করব না, যত দ্রুত সম্ভব ফিরব, ওকে? প্রিহা মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর আবার বইয়ের পাতায় ডুবে গেল সে। ঘর ছেড়ে প্রিশান যখন ড্রয়িং রুমে এলো, তখন সেখানে একাই বসেছিল প্রিমা। তার ঠোঁটে ঝুলে থাকা হাসিটা ছিল একটু বেশি ধারালো।
একটু বেশি ইচ্ছাকৃত। সে প্রিশানকে দেখে মৃদু কটাক্ষে বলল, কি অবস্থা প্রিশান, সেকেন্ড ম্যারেজ এর ফিলিংসটা কেমন? সেকেন্ড ম্যারেজ শব্দটা সে ইচ্ছে করে একটু জোর দিয়ে বলল। তবে এতে প্রিশান বিন্দুমাত্র বিচলিত হলো না, কারণ প্রিশান ভালো করেই জানে প্রিমার উন্মত্ত স্বভাব চরিত্র। সে ঠোঁটের কোণে হালকা হাসি রেখে শান্ত গলায় উত্তর দেয়, ফিলিংস গুড। অ্যাকচুয়ালি কি বলতো, সেকেন্ড বিয়ে হলেও বিয়েটা আমার কাছে সম্মানের। আমার স্ত্রী পৃথিবী ছেড়ে যাওয়ার অনেক বছর পর আমি আবার বিয়ে করেছি। আমি তোমার মতো ইচ্ছে হলে একের পর এক সংসার ভেঙে 3-4টে বিয়ে করা পাবলিক নই। প্রিমা এই অপমানসূচক কথাটা গায়ে মাখলই না, বরং চোখ সরু করে বলল, তাহলে এত ভালোবাসা নাটক কেন? পৃথিকে যদি এতই ভালোবাসতে তাহলে দ্বিতীয় বিয়ে করলে কেন? একা থাকতে পারোনি বলে? না। প্রিশান এবার হালকা হেসে হেয় চোখে তাকালো তার দিকে, ঠোঁটের হাসি বজায় রেখে ভীষণ জোর গলায় বলল, বিয়ের জন্য যদি সত্যি তরপাড়াতাম তাহলে পৃথা চলে যাওয়ার পরপরই বিয়ে করতাম। 11 বছর এভাবে একা থাকতাম না। আর বিয়ের জন্য আমার মেয়ের অভাব হতো না। ইউ নো ভেরি ওয়েল। সবাইকে নিজের মতো ভেবে নিও না প্রিমা। কথাগুলো ধীর কিন্তু তীক্ষ্ণ ধারালো। এবার প্রিমা এগিয়ে গিয়ে কণ্ঠে একটু কাঁপন এনে বলল, তুমি আমাকে কখনো বুঝলে না প্রিশান। সেই বিয়েটা যখন করলেই তখন আমাকে কেন নয়? প্রিশানের হাসিটা এবার একটু ঠান্ডা হয়ে গেল, দৃষ্টিতে নামলো অবজ্ঞার ছায়া। তাচ্ছিল্য হেসে বলল, তোমাকে বুঝেছি বলেই বিয়ে করিনি, কারণ তুমি নিজেই নিজেকে বারবার প্রমাণ করে দাও। অ্যাজ এ পার্টনার তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি প্রিমা, বাড়িতে এসেছে থাকবে, খাওয়া দাওয়া করবে, এনজয় করবে এবং ভদ্রতার সাথে চলে যাবে। আমার পরিবারের প্রতি বিদ্বেষ রাখবে না, শুধুমাত্র বাবা আর বাচ্চাদের কথা ভেবে বাড়িতে অ্যালাউ করলাম তোমাকে। নাহলে তুমিও যেন আমি খারাপ হলে ঠিক কতটা খারাপ হতে পারি। প্রিশানের কথাটা শেষ হতেই প্রিমার মুখ শক্ত হয়ে গেল। সে আর কিছু বলল না, কিন্তু চোখে জমে থাকা অপমানটা প্রতিক্রিয়া স্পষ্ট। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নামছিল কায়রা। আজ তাকে আলাদা করে সুন্দর এবং বেশ গোছানো লাগছে শাড়িতে। প্রিশান কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। কায়রা নিচে নেমে হালকা স্বরে জিজ্ঞেস করলো, এই শাড়িটাই ঠিকঠাক লাগছে? আসলে নিজে নিজে প্রথমবার পরলাম। প্রিশান চোখ নামালো না, বরং সরাসরি মৃদু হেসে বলল, ইয়া পারফেক্ট অ্যান্ড গর্জিয়াস। কায়রা পরিতৃপ্তিতে হালকা হাসল। এরপর তারা দিয়ে বলল, আমি তো রেডি, বাচ্চাদের হলে চলুন। এই মুহূর্তে প্রিমার ভেতরে যেন আরও বেশি জ্বলে উঠল। আদিক্ষেতা দেখানো হচ্ছে এর সত্য তবেই নেবে প্রিমা। বাইরের শান্তমুখের আড়ালে তার ভেতরে অস্থিরতা জমতে থাকলো। ঠিক তখনই প্রিভান বেরিয়ে এলো। প্রিমার দিকে তাকিয়ে হাসল, বাই মিমি, এসে কথা হবে। প্রিমা বুকে কষ্ট চেপে কোনোভাবে জোরপূর্বক ঠোঁটে হাসি টেনে আনলো আর হাত নাড়িয়ে বাই জানালো। এরপর প্রিশান, কায়রা আর প্রিভান বেরিয়ে পড়লো বাড়ি থেকে। গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কায়রা হালকা স্বরে জিজ্ঞেস করলো, প্রিহা এলো না? প্রিভান ইয়ারফোন কানে গুজতে গুজতে বলল, আপুর এক্সাম। ও। কায়রা শুধু এতটুকুই বলল। গাড়িতে বসার সময় সামনে প্রিশানের পাশে বসলো কায়রা, পেছনে প্রিভান। ইয়ারফোন কানে লাগিয়ে ডুবে গেল গেমের দুনিয়ায়। এরপর ইঞ্জিন স্টার্ট নিল গাড়ির। গাড়ি এগিয়েছিল শহরের আলো ছায়া ভেদ করে। কাবির আজ সন্ধ্যায় বাড়ি ফিরেছিল, কিন্তু খুব বেশি বাড়িতে থাকার সুযোগ পেল না সে। একটা জরুরি কাজ মনে পড়তে আবারও তাকে বেরিয়ে যেতে হলো রাতের দিকে। তবে যাওয়ার আগে প্রীতিশার কথা মনে করে কাবির তার পড়ার টেবিলের পাশে চার্জার লাইটটা রেখে গিয়েছিল। তাছাড়া প্রীতিশা টেবিলে বসে পড়ছিল তখন। লাইট রাখার কারণ যাতে মেয়েটা আবার সেদিনের মতো অন্ধকারে ভয় না পায়। এখন এই ছোট্ট বিষয়টা কাবিরের কাছে অস্বাভাবিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কাবির বাইরে যত কঠিন এবং খাপছাড়া হোক, কিন্তু প্রীতিশার সামনে সে সবসময় একটু নরম গোছে। রাত 8:30টার দিকে কাবির আবার ফিরে এলো। প্রীতিশা তখনও টেবিলে বসে পড়ছিল আগের মতো। বইয়ের পাতায় তার চোখ স্থির আর কলমের শব্দে ভর ছিল খাতায়।
কাবির ব্যাগটা একপাশে রাখলে আওয়াজ পেয়ে পেছন ফিরে তাকায় প্রীতিশা। এরপর সে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে, ব্যাগ বোঝাই করে কি কিনলে এত? প্রীতিশা ভুরু কুঁচকে ব্যাগের দিকে তাকালো। কাবির হালকা ভঙ্গিতে বলল, শাওয়ারের হাতল, ট্যাপ কল, পাইপ এইসব কিনলাম। প্রীতিশা অবাক হয়ে বলল, কেন? আমাদের টিউবওয়েল তো ঠিকই আছে। কাবির হালকা হাসলো, তোমার তো কষ্ট হয় পানি তুলতে, গোসল থেকে শুরু কইরা সব কাজ তো ওই টিউবওয়েলেই করা লাগে। এখন আর লাগবো না, কালকেই ট্যাপ কল লাগামো, তারপর কল ঘুরাইলে ঝরঝর কইরা পানি পড়ব। প্রীতিশা মাথা নেড়ে বিরক্ত স্বরে বলল, এগুলো কিন্তু বাড়াবাড়ি কাবির, আমাদের টিউবওয়েলে তো একদম ইজিলি পানি আসে। এসবের দরকার ছিল না, শুধু শুধু এতগুলো টাকা নষ্ট। কাবির যেন আগে থেকেই জানতো ঠিক এই কথাটাই শুনতে হবে তাকে, তাই সে একটু চোখ ছোট করে বলল, এই তুমি তো দিন দিন কিপটা হয়ে যাইতেছ। প্রীতিশা সঙ্গে সঙ্গে দৃঢ় স্বরে জবাব দিল, এটাকে কিপটেমি বলে না, মিতব্যয়িতা বলে। কাবির হেসে হঠাৎ প্রসঙ্গ ঘুরিয়ে দিল, আচ্ছা বাদ দাও, পড়া কত দূর? প্রীতিশা আবার টেবিলে বসতে বসতে বলল, আরেকটা চ্যাপ্টার আছে। সে যখন আবার বইয়ে ডুবে গেল, ঠিক তখনই পাশের ফ্ল্যাট থেকে হঠাৎ উচ্চ স্বরে গান বেজে উঠল। আধা ঘন্টার জন্য থেমেছিল এরা, তাছাড়া বিকেল থেকে সেই উচ্চ স্বরে আওয়াজ আসছিল একটানা, যা প্রচণ্ড অস্থির। বিরক্তকর উপায় না পেয়ে প্রীতিশা কানে হাত চেপে ধরল, কিন্তু পড়া থামালো না। তবে আবার কাবিরের মুখ শক্ত হয়ে গেল, অলরেডি কাবির খেপেও গেছে। কাবির বিরক্তিকর কণ্ঠে তেতে উঠে বলল, এই বালগুলো কি শুরু করেছে রাতের বেলায়, এত জোরে বক্স বাজাইতেছে ক্যা? প্রীতিশা এবার পাশ ফিরে ঘাড় ঘুরিয়ে হতাশ গলায় বলল, জানো আজ যে সারাদিন ধরেই এমন চলছে, আমি বিকেল থেকে কানে হাত চেপে পড়ছি। কাবির এবার দ্রুত ভঙ্গিতে শার্টের হাতা গোটাতে গোটাতে পাগলা সারের ন্যায় দেয়ালে খাড়া করা ব্যাট হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, দাঁড়াও, ওগো ফুর্তি যদি না ছুটেছি তাইলে আমার নামও কাবির না, কিসের এত কুরকুরানি উঠছে, আগে দেখে আসি। প্রীতিশা আঁতকে উঠে এবার সে চায় না কাবির কোনো ঝামেলায় জড়াক, তাই সে ভয় পেয়ে দৌড়ে এসে পেছন থেকে কাবিরকে জড়িয়ে ধরল। এই না না প্লিজ যেও না, ঝামেলা চাই না আমি, কি দরকার? কাবির হাত সরিয়ে নিতে চাইল। সারপ্রীতি, এর আগেও ব্যাটাদের নামে ওয়ার্নিং আইছিল, কিন্তু যেই লাউ সেই কদু, ওগো কিছু না করলে থামবো না। কিন্তু প্রীতিশা শক্ত করে ধরে রইল, প্লিজ কাবির। বউয়ের অনুরোধে কাবিরের রাগ কমলেও পুরোপুরি ঠান্ডা হলো না সে। কাবির নিচে নেমে উঠোনের মাঝখানে গিয়ে দাঁড়ালো, তারপর মাথা উঁচু করে 3 তলার ব্যাচেলার ছেলেপুলেদের দিকে চিৎকার করে ক্ষুব্ধ স্বরে বলল, ওই শুয়োরেরা, এক্ষুনি গান বন্ধ কর। তো গো বাম পাশের বাড়িতে হার্টের পেশেন্ট আছে, গান না বন্ধ হইলে আমি আইসা তো গো গু ভর্তি মাথা আর বালের বক্স দুইটাই এই ব্যাট দিয়ে ভাঙমু, বন্ধ কর। কাবিরের হুঙ্কারের সাথে সাথে ছেলের দল গান বন্ধ করে দিল। প্রীতিশা পেছন থেকে এসে কাবিরের হাত ধরল, ধিমি গলায় বলল, আল্লাহ কত রেগে যাও তুমি, হয়েছে এখন শান্ত হও। কাবির কিছু বলল না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রীতিশার হাত ধরে ঘরের ভেতর ঢুকে এলো। এসেই কাবির ধপ করে বিছানায় স্থিত হয়ে শুয়ে পড়ল। হালকা স্বরে বলল, মুডটাই নষ্ট হইয়া গেল প্রীতি। প্রীতিশা ঠোঁট উল্টে মাথা নাড়ায়। আফসোসের পরক্ষণে হঠাৎ কাবিরের চোখে আবার সেই বুদ্ধিদীপ্ত আলোটা ফিরে এলো। এইবার চমৎকার একটি আইডিয়া পেয়েছে সে, তাই সব অবস্থাতেই মাথার পেছনে এক হাত রেখে প্রীতিশার দিকে জলজলে দৃষ্টিতে তাকিয়ে বলল, চলো একটা অ্যাডভেঞ্চারে যাই। প্রীতিশা অবাক হয়ে তাকালো, অ্যাডভেঞ্চার এখন? হ্যাঁ এখনই যাও, দ্রুত চেঞ্জ করে আসো। প্রীতিশা ভুরু তুলে বলল, কোথায় নিয়ে যাবে বলো আগে? কাবির ঠোঁট কামড়ে বাঁকা হেসে বলল, তোমার নিয়ে বাইক ডেটে যামু। বাইকের স্পিড ক্রমাগত বেড়েই চলেছে, এখন সর্বোচ্চ স্পিডে আছে বাইকের গতি। প্রীতিশা তো কাবিরকে জাপটে পেছন থেকে ধরে আছে ভয়ে। প্রীতিশার বাঁধা চুলগুলো যেন ছাড়া পেয়ে উঠতে চাইছে, তার বিহেভিয়ারগুলো বেরিয়ে এসে উঠছে, বেবি হেয়ারগুলো। কাবির তো মনের খুশিতে বাইক চালানোতে ব্যস্ত। প্রীতিশা ভয়ার্ত গলায় কাবিরের কাজ চাপড়ে বলেই, কাবির আস্তে চালাও প্লিজ, এভাবে বেশিক্ষণ চালালে আমরা দুজনে অকালে অক্কা পাবো। কাবির দুষ্টু কণ্ঠে বলল, আচ্ছা স্পিড কমাইতেছি, তার আগে বলো একটু পর যা করবো তাতে তুমি রাজি?
প্রীতি প্রীতিশা তড়িঘড়ি করে বলল, হ্যাঁ হ্যাঁ, সব কিছুতেই রাজি আমি, আগে যান বাঁচানো ফরজ। কাবির বাঁকা হাসলো। এই তো সুযোগ পেয়েছে আবার। এবার বাইকের অস্বাভাবিক গতিটা কমিয়েছে কাবির। উন্মাদনা আর একরাশ বেপরোয়া ভালোবাসা নিয়ে সেই চলন্ত বাইকের মাঝে হঠাৎ ঘাড় ঘুরিয়ে প্রীতিশার অধৈর্যরা আঁকড়ে ধরল কাবির। প্রীতিশা 1 সেকেন্ডের জন্য অবাক হলেও সাড়া দিল। একটা লাগাম ছাড়া অসংযত দীর্ঘ ওষ্ঠচুম্বনে মত্ত হলো দুজন। দিন দুনিয়া ভুলে মহাবিষ্ট অবাধ্য আবেগে আপ্লুত হলো তারা। ঠিক তখনই রাস্তার অপর পাশে গাড়ি চালাতে চালাতে এমন দৃশ্যটা চোখে পড়ে কৃষাণের। গেট টুগেদারের উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তায় এই দৃশ্য নজর কাড়ে তার। অবিশ্বাস্য ভঙ্গিতে চোখ স্থির হয়ে রইল কয়েক সেকেন্ড কৃষাণের। ঠিক ততক্ষণে বাইকটা হাওয়ার বেগে মিলিয়ে গেল সামনে থেকে। কৃষাণের রাগ উঠল। স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে গম্ভীর স্বরে বলল, তোমার ভাই তো দেখছি কাবির খান থেকে কাবির সিং হয়ে গেছে, এতটা ওয়াইল্ড। গাড়িতে পাশের সিটে বসে থাকা কারণ নিজেরও দৃশ্যটা চোখে পড়েছিল, কিন্তু প্রতিক্রিয়া করেনি সে। এসব দেখে হালকা মুচকে হাসছিল। কারা স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, আপনি কি আশা করেছিলেন বিয়ের পরে ভাইজান সালমান খান থাকবে? একটু তো সেন্স আসবেই। হাউ রোমান্টিক দে আর। তাছাড়া দেখলেন না প্রীতিশাও কতটা এনজয় করছিল। এখন তার স্বামী স্ত্রী যা ইচ্ছে করুক, আমাদেরই বা কি বলার আছে? কৃষাণ এবার কিছুটা বিমূঢ়, কিছুটা বিরক্তি, তারপর তার স্বরে বলল, আর ইউ ম্যাড? এটা কি তুমি রোমান্টিসিজম বলছো? আমি কিন্তু ওদের লাইফ রিস্কের কথা ভাবছি এভাবে বাইকে। কারা ধীরে সুস্থে মাথা নাড়ল। কৃষাণের কথা শেষ হওয়ার পূর্বেই কারা ঠোঁটের কোণে আত্মবিশ্বাসী হাসি টেনে বলল, কিছুই হবে না ওদের, ভাইজান খুবই দক্ষ। আই মিন বাইক চালাতে। হি ইজ অলসো এ ডেমন গুড রেসার, ইউ নো। কৃষাণ এবার পেছনে তাকায় প্রিভানের উদ্দেশ্যে। ছেলেটা গেম খেলতে ব্যস্ত। যাক, বাঁচা গেল। এইসব দৃশ্য প্রিভান দেখলে লজ্জায় পড়তে হতো তাদের। মাথা নেড়ে পরক্ষণে হঠাৎ ভুরু কুঁচকে ফেলে কৃষাণ। কি মনে করে যেন বলেই ফেলে, আচ্ছা কায়রা, তুমি কি আমার কাছ থেকে রোমান্টিকতা এক্সপেক্ট করো? কারা পাশ ফিরে তাকালো, ঠোঁট কামড়ে হেসে বলল, এক্সপেক্ট করার কি আছে, আপনি যথেষ্ট রোমান্টিক প্রিহারা পাপা। কৃষাণ বিস্মিত হয়, জিজ্ঞেস করে, কিভাবে আমি রোমান্টিক হলাম? আমি তো এমন কিছুই করিনি তোমার সাথে। কায়রা এবার লজ্জালু ভাব ধারণ করে পুরনো কিছু স্মৃতিচারণ করে। নিজের হাতের আঙ্গুলে কানের পিঠে চুল গুজে দিয়ে বলে, করেছেন তো। কৃষাণ হতবুদ্ধি হয়ে যায়। মজা করলে খবর আছে তোমার কায়রা। ঠিকঠাক বলো, কেন আমাকে রোমান্টিক মনে হলো? কায়রা বেশ জোর দিয়ে বলতে শুরু করে, আশ্চর্য, মজা করব কেন? আমাদের মধ্যে রোমান্টিক কিছু হয়নি। কে বলেছে আপনাকে? ওই যে সেদিন আপনি আমার মাথায় তেল দিয়ে দিলেন, এটা রোমান্টিক ছিল না? আবার মাঝে মাঝে ঘুমের ঘরে মাথায় হাত বুলিয়ে দেয়া, আজকে আমি পড়ে যাওয়ায় আমাকে কোলে তোলা, এসব রোমান্টিক ঘটনা নয়? আপনি তো দেখছি কিছুই জানেন না। কৃষাণ ভরকে গিয়ে বলে, এগুলো রোমান্টিক? কারা মাথা নেড়ে নির্লজ্জের মতো বলতে লাগে, হ্যাঁ এগুলোই তো। আমি তো আপনার করা সব কাজেই রোমান্টিকতা খুঁজে পাই প্রিহার পাপা। আপনি যখন আমার আশেপাশে থাকেন তখন আপনার শরীর থেকে যে ম্যানলি পারফিউমের কড়া স্মেল আসে, এটাও একটা রোমান্টিকতা। আপনি যখন আমাকে বকাঝকা করেন, সেটাও একটা রোমান্টিকতা। আপনি যখন খালি গায়ে। কৃষাণ এবার কারাকে থামে দিয়ে ধমকে ওঠে, স্টপ স্টপ, পাগল করে দেবে তুমি আমাকে। রোমান্টিকতা কি সেটা আমি তোমাকে পরে বোঝাবো, এখন আর একটা শব্দ করবে না, চুপ করে থাকো। কারা ফিস করে হেসে নিজের ঠোঁটে তর্জনী আঙুল দিলে কৃষাণ চুপ করতে বলায়। এদিকে কৃষাণ চমকেছে কারণ এমন বেফাস কথাবার্তায়। এসব নাকি তার কাছে রোমান্টিকতার ঘটনা। চোখ রাস্তায় নিবদ্ধ রেখেই কারের উদ্দেশ্যে বিড়বিড় করে বলল, স্টুপিড একটা। যমুনা রিসোর্টে পৌঁছাতে খুব একটা সময় লাগেনি কৃষাণদের। গাড়ির চাকা থামতেই রিসোর্টের বাইরের চাকচিক্যময় আলো এসে পড়ল গাড়ির কাঁচে। কায়রা আর প্রিভান গাড়ি থেকে নেমে যায় আগেই, তবে গাড়ির ফ্রন্ট সিটে বসেই কৃষাণ হালকা ঝুঁকে বলল, কায়রা, তুমি প্রিভানকে নিয়ে ভেতরে যাও, আমি গাড়িটা পার্ক করে আসছি। কায়রা মৃদু সম্মতিতে মাথা নেড়ে শাড়ির আঁচলটা কোমরের পাশে টেনে নিল। তারপর প্রিভানের হাতটা আলতো করে ধরে এগিয়ে গেল রিসোর্টের ভেতরে।
প্রিভানের হাত আচমকা ধরায় অস্বস্তি হলো ওর। খানিকটা নিষ্পিস করল শরীর এই ভেবে যে প্রিভান তো আর বাচ্চা নয়, সে 11 বছরের, হাত ধরার কি আছে। এদিকে কায়রা রিসোর্টের ভেতরে ঢুকে আশেপাশে তাকে দেখতে ব্যস্ত হলো সাজানো গোছানো নিখুঁত শৈল্পিকতায় ভরা জায়গাটাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ প্রিভান থেমে গেল, নিচু স্বরে বলল, থ্যাংক ইউ আন্টি। কার একটু থমকে তাকালো পাশ ফিরে, ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কেন? প্রিভান ধীর গলায় বলল, পাপাকে ভুল বুঝিয়েছিলাম, তুমি সেই ভুলটা ভাঙিয়ে দিয়েছ। কারার ঠোঁটে নরম হাসি ফুটে উঠল। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল প্রিভান, আপু আর আমি মিলে ঠিক করেছি তোমাকে আর আন্টি রাখবো না। সবার সামনে বিষয়টা ভীষণ অড শোনায় কারা এবার একটু অবাক হলো। অদ্ভুতভাবে চাইল মেয়েটার দিকে। ছেলেটার এই পরিবর্তন ভাবাচ্ছে তাকে যাক। বাচ্চাটার ভুল ভাঙাতে তো পারলো অবশেষে। কারা নরম গলায় জিজ্ঞেস করলো, তো কি ভাবলে তুমি আর তোমার আপু? প্রিভান একটু ইতস্তত করে বলল, মা তো ডাকতে পারবো না, আমার বা আপু কার পক্ষে সম্ভব না মা ডাকা। আসলে কারা মাঝপথে থামিয়ে দিল প্রিভানকে, এরপর শান্ত গলায় বলল, মা হওয়া তো সহজ না প্রিভান। সন্তান কখনো ভাগ করা যায় না, তবে নতুন কিছু অনুভূতি তৈরি করা যায়। তাই 2 দিনের পরিচয়ে শুধু সম্পর্কের ভিত্তিতে তোমাদের আমাকে মা ডাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা যেটাতেই স্বস্তি পাও সেটাই ডাকো। সম্পর্কটা জোর করে নয়, অনুভূতি দিয়ে তৈরি হয় ভালো। মানুষ কি ভাবলো না ভাবলো এই নিয়ে নিজেদের প্রেশারাইজ করার কোনো দরকার নেই। কথাগুলো শুনে প্রিভান কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে নতুন করে কোনো অনুভূতি জন্ম নিল বোধ হয় কায়রার এমন ইতিবাচক কথায়। খানিকক্ষণ তাকিয়ে দেখে, তারপর ধীরে ধীরে বলল, তাহলে মম ডাকি তোমায়? আসলে আপু আর আমি মিলে এটাই ঠিক করেছি, তোমার পছন্দ না হলে পাল্টানো যেতে পারে। মুহূর্তের জন্য কায়রা স্থির হয়ে গেল। এই ছোট্ট শব্দটা তার ভেতরে কোনো শূন্য জায়গা ছুঁয়ে দিল। তারপর হঠাৎ করে মুখটা উজ্জ্বল হয়ে উঠল হাসিতে, চোখে আনন্দের ঝিলিক নিয়ে বলল, এটাই ডেকো তোমরা প্লিজ। আমিও ভেবেছিলাম আমার বাচ্চা কাচ্চাদের মম ডাক শেখাবো আমি, এটাই ফাইনাল, ওকে? প্রিভান মাথা নেড়ে হেসে বলল, ওকে মম। মম ডাক শুনে কারার ভেতরে হঠাৎ যেন একরাশ দুষ্টু উন্মাদনা জেগে ওঠে। চোখে চিকচিক করলো দুষ্টুমির ঝিলিক। উচ্ছ্বাস সামলাতে না পেরে সে একটু ঝুঁকে বলল, প্রিভান আর একবার ডাকো না প্লিজ। প্রিভান কিছুটা বিস্মিত হয়ে তাকালো তার দিকে, ভুরু কুঁচকে হালকা গম্ভীর সুরে বলল, এখন আবার কেন ডাকবো? এটা কেমন পাগলামি? কারা ঠোঁট উল্টালো, ভান করা অভিমানে বলল, উফ, তুমি ঠিক তোমার পাপার মতোই ভীষণ রুড বেডি। প্রিভানের ঠোঁটে তখন মৃদু হাসি ফুটে উঠেছে, চোখে দুষ্টুমি খেলা করছে তারও। আচমকাই সেও কায়রার সাথে পাগলামিতে সায় দিল। প্রিভান মাথা একটু কাঁধ করে শান্ত স্বরে বলল, ইয়া আই অ্যাম। কথাটা শেষ হতে দুজনেই হেসে উঠল একসাথে। সেই হাসিতে ছিল স্বচ্ছতা, অচেনা এক আপনত্ব। সত্যি তো, একদম বাপের হুবাহু প্রতিচ্ছবি। কারা মনে মনে হেসে ফেললে সব ভেবে। এভাবে মা ছেলের স্বাভাবিক আলাপচারিতার ভেতরেই হঠাৎ এক নতুন উপস্থিতির ছায়া পড়ল। এক মাঝবয়সী নারী মুখ ভরা উজ্জ্বল হাসি নিয়ে এগিয়ে এলো তাদের দিকে। প্রিভানকে দেখে স্নিগ্ধ স্বরে সে বলল, হাই প্রিভান, হাউ আর ইউ বেটা? প্রিভানও বিনত হাসি ফিরিয়ে দিয়ে সংক্ষেপে উত্তর দিল, আই এম গুড। এরপর মহিলার দৃষ্টি গিয়ে থামল কায়রার উপর। এক মুহূর্ত তাকিয়ে সে চিনে ফেলল তাকে। মহিলাটি কায়রাকে দেখে চিনতে পেরে যায়, কারণ প্রিশানের আইডিতে ছবি দেখেছিল। তাই কায়রার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, ও হাই ভাবি, আমি মৃল নানি, প্রিশানের কলেজ ফ্রেন্ড। আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? চলুন না ওদিকে যাই। কায়রা একটু অপ্রস্তুত হাসি হেসে বলল, এই তো যাচ্ছিলামই, প্রিহার পাপার জন্য একটু অপেক্ষা করছিলাম আর কি। প্রিশানদের ফ্রেন্ডস গ্রুপের সবচেয়ে মিশুক মেয়ে এই মৃণালী। তাই সে কায়রার আর কোনো কথা না শুনে একরকম স্নেহ ভরা তাড়াহুড়ে কায়রার হাত ধরে টানতে টানতে সামনে নিয়ে যেতে যেতে বলল, আরে ভাবি, প্রিশান্ত সব চেনে এখানকার, চলে আসবে, আপনি বরং আমাদের সাথে চলুন। আকস্মিক কায়রা বিস্ময়ের ঘোরে পড়ে গেল। এত বড় একজন মহিলা, তাও আবার কত সহজ স্বরে তাকে আপনি বলে সম্বোধন করছে।
তার উপর ভাবি ডাকছে। এই সম্বোধনের ভার কায়রার মনে অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলল। সম্পূর্ণ নতুন মনে মনে ভাবল সে যে কেন সিনিয়রদের দলে এসে পড়ল। এখানে সবাই তার চেয়ে সিনিয়র, শুধু তাই নয় দ্বিগুণ বয়সের সিনিয়রও আছে। এদের কাছে তো কায়রা বাচ্চা সম। এদিকে মৃণালীর হাতের টানে টানে সে এগিয়ে এলো একদল মানুষের মাঝে। প্রাণবন্ত আড্ডা, হাসি আর গল্পে ভরপুর সেই জায়গাটিতে সবাই প্রায় উপস্থিত। কায়রাকে দেখে পিশানের এক বন্ধু তৌসিফ কৌতূহলী চোখে তাকে প্রশ্ন করল উনিকে। কায়রা ঠিক তখনই নিজের পরিচয় দেওয়ার জন্য মুখ খুলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই পিশান হঠাৎ কোথা থেকে এসে যেন কায়রার পেছনে দাঁড়ালো। কোনো আড়ম্বর ছাড়াই একেবারে স্বাভাবিক ভঙ্গিতে সে এক হাতে আলতো করে কায়রার কোমর জড়িয়ে ধরল পেছন থেকে, এবং তা কোনরূপ সংকোচ ছাড়াই স্পষ্ট অধিকারের সহিত। পুরুষালী হাতের স্পর্শ পেয়ে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে পাশ ফিরে তাকালো কায়রা। বিস্ময়ের শেষ প্রান্তে সে ঠোঁট জোড়া খুলে সামান্য হা হয়ে গেল তার। কৃষাণ ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে সামনে তাকে বন্ধুদের উদ্দেশ্যে ভীষণ ক্যাজুয়াল গলায় বলল, মিট মাই ওয়াইফ মিসেস কায়রা শেখ। কৃষাণের পুরো বন্ধু মহল একসাথে উচ্ছ্বাসে ফেটে পড়ল তার আগমনে। হাসি, ডাকাডাকি আর চেনা সেই দুষ্টুমি ভরা কোলাহলে মুহূর্তটা ভরে উঠল। মনে হচ্ছিল সবাই যেন কেবল তারই অপেক্ষায় ছিল। তৌসিফ ঠোঁট বাঁকে দুষ্টু স্বরে বলল, ওহো, তার মানে এইটাই আমাদের ভাবি। কৃষাণ হালকা হাসলো, উত্তরে জানায়, জি। কৃষাণের এই এক শব্দে পরিবেশটা আরও সহজ হয়ে যায় কায়রার জন্য। কৃষাণ এবার ধীরে ধীরে গা এলিয়ে আরাম করে সোফায় বসল। বসার সঙ্গে সঙ্গে চোখের ইশারায় কায়রাকে নিজের পাশে ডাকলো বসতে। এদিকে কায়রা এক মুহূর্তের জন্য থমকে যায়, কারণ কায়রা ভাবছে অন্য কথা। এরা কত সহজে কায়রাকে গ্রহণ করেছে, একটু হেজিটেশন নেই ভেবেই কিছুটা ভালো লাগলো ওর। ঠোঁটের কোণা প্রশস্ত হলো ভাবনা বুঝে। চারপাশের এতগুলো স্বাভাবিক আচরণ করা মানুষ, এত সহজ স্বীকৃতি তাকে গ্রহণ করার, সব মিলিয়ে তার ভেতরে ধাক্কা লেগেছিল। নিজের হতবম্ব ভাবনা সরিয়ে ধীরে ধীরে কায়রা গিয়ে কৃষাণের পাশে বসল। ইতিমধ্যে প্রিভান উঠে গেছে তার বন্ধুদের দিকে। তাদের আড্ডার এদিকটায় শুধু বড়দের উপস্থিতি, বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, কারণ কৃষাণদের গ্রুপে কিছু বেপরোয়া বেলাগাম স্বভাবের বন্ধুরা আছে, যাদের মধ্যে বাচ্চাদের রাখা মানে এক ধরনের ঝুঁকি বটে। কখন কি বলে ফেলে ঠিক নেই এদের। কিন্তু কায়রার মন এখন অন্য জায়গায় পাল্টি খেয়েছে। সে ধীরে ধীরে পাশে তাকালো কৃষাণের দিকে, আর ঠিক তখনই তার পুরো পৃথিবী থেমে যায়, সব শব্দগুলো হারিয়ে যায়। হাসি আড্ডার কোলাহল মুছে গিয়ে সব কিছু কাঁচের মতো ঝাপসা হয়ে ওঠে। বাকি দুনিয়া হুট করে কায়রার কাছে ব্লার হয়ে গেছে। কেবল একজনই স্পষ্ট, কৃষাণ। কোনো আওয়াজ আর পৌঁছাচ্ছে না কায়রার কানে। ধ্যান জ্ঞান কৃষাণকে দিয়ে অপলক তাকে রয়েছে কায়রা, আর ভাবছে এত সুন্দর কেন এই লোক। কায়রার চোখ আটকে আছে মানুষটার সুদর্শন মুখশ্রীতে। স্যুটবুটে কি অসাধারণ লাগছে। বাড়িতে কলেজে সবখানি শুধু তাকিয়ে থাকতে মন চায় কায়রার। এই সৌন্দর্য ব্যাখ্যা করার মতো কোনো শব্দই যেন তার জানা নেই। ঠিক তখনই কৃষাণ হালকা ঘুরে তার দিকে তাকালো কথার মাঝে। দৃষ্টি মিলল দুজনার। কায়রার একদৃষ্ট মাদকতার ন্যায় চাহনি কৃষাণ ঠিকই ধরে ফেলল। আবার সে চাহনি, সে একই দৃষ্টি। কৃষাণ বারবার মানা করেছিল এভাবে তাকিয়ে থাকতে না, এতে ভীষণ ইরিটেট হয় কৃষাণ। এসব বোঝে না নাকি মেয়েটা? সবার অগোচরে কৃষাণ খুব আস্তে করে ধীর গলায় বলল, এভাবে দেখতে বারণ করেছিলাম না? মানুষজন আসছে এখানে, চোখ নামাও কায়রা। কৃষাণের হুমকিতেও কায়রা একটুও চোখ নামালো না, বরং বশীভূতর ন্যায় তাকিয়ে সে প্রায় ফিসফিস করে বলল, এই মুহূর্তে আপনার কথাটা রাখতে পারছি না, সরি। রাত 11টার সময় কাশির চকলেট খাওয়ার ক্রেভিংস হয়েছে। যদিও মিষ্টি জিনিস কাশির অতটাও পছন্দ নয়, তবে প্রেগনেন্সির মুড সিং হচ্ছে। কাশি বেশ বুঝতে পারছে তা, তবে কায়রাফের প্রতি একটুও দয়া মায়া দেখাচ্ছে না সে। যত পারছে জ্বালাচ্ছে, খাটাচ্ছে, সুযোগ ছাড়বে কেন?
প্রতিশোধ তারও নেওয়া উচিত, যার কারণে বিপত্তিতে পড়ছে কায়রাব। একটু আগে প্রেস্টিকে খেয়েছে মহাশয়া, এখন আবার চকলেট খাবার ইচ্ছে হয়েছে। তা হোক, কায়রাব যা লাগবে সব এনে দেবে, কিন্তু এত রাতে কত দোকান ঘুরে আসতে হবে তার ইয়ত্তা নেই। অবশেষে বউয়ের জন্য অনেকটা দূর থেকে চকলেটের বক্স সহ এনে রেখেছে কায়রাব। দুটো চকলেট খেলে আর খেল না কায়েসি। কায়েসি এবার ছেলেটাকে এক পলক দেখে বারান্দায় গিয়ে বসলো হাওয়া বাতাস খেতে। ঘুম আসছে না তার। পিছু পিছু কায়রাবও গেল। কায়েসির পাশে বসে জিজ্ঞেস করলো, কি হলো, এখানে বসলে কেন, ঘুমাবে না? কায়েসি মাথা নেড়ে বলল, ঘুম পাচ্ছে না। কায়রাব হতাশ হলো। কায়েসি বলল, চলুন আজ আমরা চন্দ্রবিলাস করি, সুন্দর চাঁদ উঠেছে, দারুণ হবে না? কায়রাবের এমনিতেই ঘুম পাচ্ছিল প্রচুর। ভেবেছিল কায়েসিকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাবে সাথে করে, কিন্তু এমএ কি বলে চন্দ্রবিলাস? কায়েসি সম্মতি জানিয়ে বলল, হুম, চন্দ্রবিলাস করবেন না? কায়রাব বুঝ দিয়ে বলল, অন্যদিন করব না হয়, আজ চলো। কায়েসি এবার ভুরুকুচকে তাকিয়ে বলল, বিরক্ত হচ্ছেন আপনি? কায়রাব কায়েসির হাত ধরে গভীর চোখে তাকিয়ে বলল, না কায়েসি, তোমার কোনো কিছুতেই কখনোই বিরক্ত হই না আমি। সত্যি বলতে আমার ঘুম পাচ্ছিল। কায়েসিও কায়রাবের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে। কেন, কি কারণ জানা নেই, কিন্তু ছিল তাকিয়ে। হঠাৎ কায়েসি দাঁতে দাঁত চেপে ধরে বলল, আপনার ওপর আমার প্রচুর রাগ হচ্ছে কায়রাব। কায়রাব ভরকে যায় সামান্য, হতবুদ্ধি হয়ে জানতে চায়, কেন, আমি আবার কি করলাম? কায়েসি ভোল পাল্টে আফসোস করে ধিমি গলায় বলল, কত সুন্দর করে অ্যারেঞ্জ করেছিলাম বেবির সুখবরটা দেব ভেবে, কিন্তু আপনার হটকারিতা সব ভেস্তে দিয়েছে। এই আফসোস কোথায় রাখবো বলুন? কায়রাব ঠোঁট বাঁকিয়ে দুষ্টু হেসে ভীষণ আত্মবিশ্বাসী কণ্ঠে বলে ওঠে, আফসোস করার প্রয়োজন নেই কায়েসি, এর জন্য তুমি আরো অনেক সুযোগ পাবে, বিলিভ মি। আমি বারবার সারপ্রাইজ চাই। কায়েসি থতমত খেয়ে যায়, মানে কি বললো এটা কায়রাব? কায়েসি রেগে মেগে বলল, আমি বারবার সুযোগ পাবো মানে? আপনি কতবার বাবা হতে চান? এই প্রশ্নে কায়রাব সলজ্জ কণ্ঠে মেকি হেসে বলল, আল্লাহর রহমতে না করতে নেই কায়েসি, ওনার দেহ উপহার সাদরে গ্রহণ করা উচিত আমাদের। কায়রাবের চরম নির্লজ্জতার কারণে কায়েসি হা হয়ে গেল প্রায়। কান দিয়ে গরম ধোঁয়া বেরোলো ইঙ্গিতপূর্ণ কথার মানে বুঝতে পেরে। এ কোন ধরনের পাগল লোক? কায়েসি হতাশার ভারে কপাল চাপড়ে ধরল নিজের। ইলেকট্রিসিটির ইদানিং প্রচুর হয়রানি করছে মানুষদের, এই যাচ্ছে তো এই আসছে। এই কারেন্টের জন্য সুন্দর নিদ্রা ভঙ্গ হয়েছে কাবির আর প্রীতিশার। খুব রাত হয়নি, তবে 12টার কাছাকাছি প্রীতিশা কাবিরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। কত সুন্দর একটা ঘুম দিয়েছিল, কিন্তু এইবার ভেঙে গেল। কাবির বড় একটা হাই তুলে পাশ থেকে হাত পাখা নিয়ে বাতাস করতে লাগে প্রীতিশাকে। কিন্তু প্রীতিশার তো ঘুম শেষ, ঘরটা অন্ধকার, তাই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে কাবিরকে দেখে প্রীতিশা। কাবির চোখ বন্ধ করে তাকে বাতাস করে যাচ্ছে অনবরত, অথচ ছেলেটা নিজে ঘেমে একাকার। তাই প্রীতিশা নিজের ওড়না দিয়ে কাবিরের উদাম গা, পিঠ, পেট মুছে দিল বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই। এরপর কাবিরকে আস্তে ধীরে ডেকে বলল, এই কাবির ওঠো, এভাবে ঘুম হবে না তো। দুইবার মেয়েলি ঋণের স্বরের ডাকে কাবিরের ঘুম ভেঙে যায়। কাবির ঢুলু ঢুলু চোখ মেলে তাকায় বহু কষ্টে। প্রীতিশা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে এলোমেলো চুলগুলো হাত খোপা করতে করতে বলল, বাইরে চলো, ঘুম আসবে না এভাবে। প্রীতিশা চলে যায় ঘরের দরজা খুলে। কাবির শোয়া থেকে উঠে বসে শরীরটা ধাতস্থ করে, তারপর ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে পরনের ট্রাউজারের ফিতেটা শক্ত করে গিট দেয়। এরপর মেয়েটার পিছু পিছু বেরিয়ে যায় বাইরে। উঠোনের কাছে দাঁড়াতেই দমকা বাতাস ছুঁয়ে যায় প্রীতিশার তনুমন। বাইরের প্রাকৃতিক বাতাস বইছে। কাবির পেছন থেকে বলে ওঠে, এখানে শুইবা, ঠান্ডা বাতাস আইতাছে কিন্তু। প্রীতিশা খানিকটা ভেবে ঠোঁট কামড়ে বলল, এখানেই বেটার ওয়েল, আমি বালিশ নিয়েই আসি। এই বলেই প্রীতিশা বিছানা থেকে দুটো বালিশ নিয়ে আসে চট করে। ইতিমধ্যে কাবির মাদুর বিছিয়ে দিয়েছে, সাথে জ্বালিয়েছে দুটো কয়েল, না হলে মশার তোপে টিকে থাকা যাবে না এখানে। এরপর কাবির আর প্রীতিশা দুজনেই শুলো পাশাপাশি লেপ্টে। সত্যি ঠান্ডা হাওয়ায় ছোঁয়ায় গরম ছুটে পালিয়েছে, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে যেন।
প্রীতিশা ঘুরে দেখে কাবির আকাশের দিকে নির্লিপ্তভাবে তাকিয়ে আছে। তাই প্রীতিশা বালিশ থেকে মাথা তুলে কাবিরের ডান হাত মেলে সেখানে মাথা দেয় আর কাবিরের বুকে হাত রেখে জড়িয়ে ধরে। কাবির সব দেখে ভুরু কুঁচকে জিজ্ঞেস করে বলল, এগুলো কি? প্রীতিশা উল্টো জিজ্ঞেস করে, তুমি বলো এগুলো কি? চুপচাপ কেন তুমি? আমার সিরিয়াস কাবিরকে একদম ভালো লাগে না। কাবির মৃদু হেসে বলল, আমি এখন সিরিয়াস নাই সোনা, কথা খুঁজে পাইতেছি না আপাতত, তাই চুপ আছি। প্রীতিশা এবারে ভীষণ আগ্রহী হয়ে বলল, তো আমার কথা শোনো, আমার অনেক কথা আছে, শুনবে? কাবির কাঁধ হয়ে প্রীতিশার দিকে ঘুরে শুলো। তারপর মেয়েটার কোমরে হাত রেখে ধীর কণ্ঠে বলল, আচ্ছা সব কথা শুনতেছি, স্টার্ট করো। প্রীতিশা সম্মতি পেয়ে আলতো হেসে বলতে লাগলো, গতকাল ভার্সিটিতে কি কি হয়েছে না হয়েছে সব খুঁটিনাটি কথা। কিন্তু কাবির মোটেও ধ্যান দিচ্ছে না প্রীতিশার ভার্সিটির কাহিনীতে, কারণ কাবিরের সব আগ্রহ প্রীতিশাতে। তার সম্পূর্ণ ধ্যান এখন প্রীতিশার ডাগর ডাগর আঁখিতে পৌঁছেছে। অদ্ভুত বড় বড় চোখ মেটার ঘন পাপড়িগুলো আরও সৌন্দর্য বর্ধন করেছে। কাবিরের চোখ জোড়া এবার এসে থামল তার প্রেয়সীর চঞ্চল ঠোঁট দুটোয়, যা অনবরত কাঁপছে, কথা বলছে। কাবিরের চোখ আপাতত ওখানে নিবদ্ধ হলো, সরল না কোথাও। হঠাৎ করে নেশা ধরে গেল কাবিরের, তাই আর কিছু নিরীক্ষণ না করে নিমেষে কাবির সোজা হামলে পড়ল ওই চঞ্চল ওষ্ঠজোড়ায়। রুক্ষ হাতে আরও কাছে টেনে নিল মেটার নাজুক শরীরখানা। ব্যাস, প্রীতিশার আর কিছু বলার অবকাশ রইল না। কাবির সুযোগই দিল না। কাবিরের উন্মুক্ত বক্ষে হাত দুটো রেখে অসাড় হয়ে পড়ে রইল প্রীতিশা। তপ্ত অনুভূতির তোপে চোখ দুটো বুজে আসলো দুজনেরই। কৃষাণদের বাড়ি ফিরতে ফিরতে তখন রাত প্রায় 1টার কাছাকাছি বেজে গেছে। ক্লান্ত শরীর নিয়ে প্রিভান আর দেরি করল না, বাড়িতে ফিরে নিজের রুমে গিয়ে সোজা ঘুমিয়ে পড়ল। কৃষাণ একবার বাচ্চাদের রুমে উকি দিয়ে দেখে এলো তারা ঠিকঠাক আছে কিনা। সন্তুষ্ট হয়ে ফিরে এসে নিজের ঘরে ঢুকল। বাইরের পোশাক পাল্টে হালকা হয়ে নিল সে। তখনই তার নজর গেল ওয়াশরুমের দিকে। কায়রা অনেকক্ষণ ধরেই ভেতরে ঢুকেছে, এখনো বেরোনোর নাম নেই। তাই কৃষাণ হালকা গলা ডাকলো, ঘুমিয়ে পড়লে নাকি ওয়াশরুমে? ভেতর থেকে কায়রার কণ্ঠ ভেসে এলো, না আসলে একটা সমস্যা হয়ে গেছে, এজন্য শাড়ি ফাড়ি পরতে চাই না। কৃষাণ ভুরু কুঁচকে ফেলল, কি হয়েছে? কিছুক্ষণ পর কায়রা দরজা খুলে বের হলো। শাড়িটা এখনও পাল্টাতে পারেনি মেয়েটা। একটু অস্বস্তি লুকিয়ে কায়রা বলছি প্রিহাকে একটু ডেকে দিন তো, এই ফিতেটা আমি একা কিছুতেই খুলতে পারছি না। কৃষাণ ডাকতে গিয়েও একবার ভাবে মেয়েটা ঘুমিয়ে আছে, অযথা জাগানো ঠিক হবে না। এই ভেবে সে শান্ত গলায় বলল, কাম লেট মি হেল্প ইউ। কায়রা হালকা চমকে উঠল, অস্ফুটে বলল, হ্যাঁ? কৃষাণ এবার দৃঢ়স্বরে জোরালো গলায় বলল, প্রিহাকে কেন প্রয়োজন? হোয়েন ইউর হাজব্যান্ড ইজ রাইট হিয়ার আই এম ক্যাপেবল অফ হ্যান্ডেলিং এভরিথিং ফর মাই ওয়াইফ। কায়রার আপত্তি করল না, বিরক্ত করল না। মৃদু পায়ে এগিয়ে গিয়ে সে আয়নার সামনে দাঁড়ালো। পেছনে এসে দাঁড়ালো কৃষাণ। মাঝখানে নীরবতা, শুধু শ্বাসের শব্দ আসছে। আয়নায় দুজনের চোখ এক মুহূর্তে মিলল, কারণ কৃষাণের চোখ আয়নায় কায়রাকে দেখছে। কেউ কারো থেকে চোখ সরাচ্ছে না। চোখ আয়নাতে কায়রার অবয়বের দিকে রেখে কৃষাণ এক ঝটকায় ফিতের গিটটা টেনে খুলে দিল। ব্যাস, কাজ শেষ। এরপর সাথে সাথেই সরে এলো কৃষাণ। কায়রা বুঝেছে এই ছোট্ট কাজ করতেই লোকটার ঘাম ছুটে গিয়েছিল। ঠোঁট টিপে হাসলো কায়রা, কারণ কায়রা ছিল একদম স্বাভাবিক। মুখে বিন্দুমাত্র অস্বস্তির চিহ্ন ছিল না। পরক্ষণেই কায়রা শান্তভাবে ঘুরে ওয়াশরুমের দিকে শাড়ি পাল্টে নিল। কিছুক্ষণ পর কামিজ পরে বেরিয়ে এলো সে। কৃষাণ তখনও দাঁড়িয়েছিল ভাবনায় মগ্ন হয়ে। সে একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। কৃষাণ ভেবেছিল অস্বস্তি হবে কায়রার, কিন্তু না, কায়রা তো পুরোদম স্বাভাবিক ছিল। তাই কৃষাণ হতবাক হয়েই বলে ফেলল, এই তোমার অস্বস্তি লাগলো না আমি কাছে আসার সময়? কায়রা বিছানাটা গোছাতে গোছাতে খুব স্বাভাবিক গলায় বলল, অস্বস্তি হবে কেন? আপনি কি পরপুরুষ? কৃষাণ এমন সরাসরি কথা একটু থমকে গেল, আবার প্রশ্ন করল, একটু হয়নি?
কায়রা মাথা নেড়ে বলল, হয়নি। বিয়ের পরদিন থেকে আপনাকে স্বাভাবিকভাবে নিয়েছি। আমি তথাকথিত মেয়েদের মতো অযথা কাঁপাকাঁপি করতে পারবো না সাধারণ একটা ব্যাপারে। হ্যাঁ, এটা ঠিক যে হুট করে কাছে আসে আমি অবাক হয়েছি, এর বেশি কিছু না। কায়রা বিছানা গুছিয়ে নিজেই বসলো। তারপর প্রিশান তার স্তম্ভিত ভাব কাটিয়ে কায়রার পাশে এসে বসলো ধীরে। কায়রার দিকে একপল তাকিয়ে থেকে নিজে থেকে জিজ্ঞেস করলো, সবকিছু এত ইজিলি নাও কিভাবে? কায়রা একবার হালকা হাসলো, বলল, কারণ আসলে সবই ইজিলিই থাকে। আমরা মানুষেরাই সহজভাবে না ভেবে অযথা জটিল করে ফেলি। প্রিশান কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলল, হোল্ড মি কায়রা। কায়রা চমকে তাকালো, বুঝতে না পেরে বলল, হ্যাঁ, আই জাস্ট ওয়ান্ট ইউ টু হাগ মি রাইট নাও। না মানে আপনি শিওর তো? প্রিশান হালকা মাথা নেড়ে ধীর কণ্ঠে বলল, শিওর। তুমি এত সাহসী, তাই আমাদের মধ্যে তুমি এগোও, প্রথমে জড়িয়ে ধরো। কারা এক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল। ঘরের ভেতর বাতাসটা হঠাৎ আরো ভারী হয়ে এসেছে বোধ হয়। ঘরের টিকটিক শব্দটা এখন অদ্ভুতভাবে জোরে শোনা যাচ্ছে। এদিকে প্রিশান আবার তাকিয়ে রয়েছে কেমন করে। তবে কায়রা ধীরে ধীরে এগিয়ে এলো দ্বিধা না রেখে। প্রিশানের সামনে এসে থামল সে। এক মুহূর্তের জন্য কায়রা চোখ তুলে তাকালো মানুষটার দিকে। সেই দৃষ্টিতে কোনো অস্বস্তি নেই, নেই কোনো দ্বিধা। এখন আছে শুধু কায়রার প্রতি একরাশ শান্ত গ্রহণযোগ্যতা, যা প্রিশানের ওই চোখ দুটো বলে দিচ্ছে। তারপর ধীরে, খুব ধীরে কায়রা প্রিশানকে জড়িয়ে ধরল। প্রিশানের বুকের কাছটায় মাথা রেখে এক অদৃশ্য টান অনুভব করলো কায়রা, যেখানে কোনো অস্বস্তি নেই, কোনো অতিরঞ্জন নেই, শুধু দুইজন মানুষের মধ্যকার এক অদ্ভুত স্বস্তিবোধ মিশে আছে। প্রিশান প্রথমে একটু স্থির হয়ে রইল, নিজেকে ধাতস্থ করতে। তারপর তার হাত দুটো নিজে থেকেই কায়রার চারপাশে জড়িয়ে নিল। কায়রার কপাল হালকা করে তার বুকের কাছে ঠেকে আসতে টের পেল সে। আর দূরত্ব রইল না দুজনের। এবার দুজনের হৃৎস্পন্দন সমান গতিতে দৌড়াচ্ছে। অনুভূতিটা ঠিক কেমন তা দুজনের কেউ ঠাড় করতে পারল না। কিছুক্ষণ তারা ওভাবে থাকার পর একটা সময় বিছানাতে মাথা ঠেকল দুজনার। কায়রা অনুভব করেছিল পুরুষের স্পর্শ তার কপাল ছিল প্রথমবার। এরপর মানুষটা নিগ্রুর হলো একের পর এক স্পর্শের আধিপত্য বিস্তার করতে তার সমস্ত কায়া জুড়ে। সে রাতে অস্বস্তি, সংকোচ নামক শব্দ চিরতরে দূর হলো তাদের মাঝে। একটুও ব্যবধান রইল না আর। একান্ত হলো দুজন অজানা অনুভূতি স্রোতে। কায়রা এগিয়ে গেল নিজের মতো, আর প্রিশান শুধু থেকে গেল ওর হয়ে, স্নেহের পরশ ফলানোর মাধ্যমে নব্য জাগা অনুভূতিকে সায় দিয়ে। দীর্ঘ রজনী পেরিয়েছে অনেকক্ষণ। কায়রা সকাল সকাল ঘুম থেকে উঠে গেলেও প্রিশানের ওঠার নামগন্ধ নেই। অনেকদিন পর আজ বেঘরে ঘুমাচ্ছে মানুষটা। বহুদিন পর এমন নির্ভার গভীর নিদ্রা নেমে এসেছে তার দুটো চোখে। আজ তার ঘুম ভাঙার তাড়া নেই। প্রিশানের উন্মুক্ত পেশি বহুল শরীরটা উপুর হয়ে আছে বিছানায়, বলিষ্ঠ চওড়া কাঁধ দৃশ্যমান, যেখানে ক্ষীণ আঁচড়ের দাগ দেখা যাচ্ছে। সাদা চাদরে ঢাকা কোমর থেকে নিচের অংশ, আর উন্মুক্ত পিঠ জুড়ে এক অদম্য পুরুষালী আবেশ। সব মিলিয়ে এক জীবন্ত ভাস্কর্যের চেয়ে কম নয়। ক্রমে ক্রমে নিঃশ্বাসের সাথে ভারী শরীরটা ওঠানামা করছে। একরকম ম্যানলি ভঙ্গি বলা চলে। নিয়মিত শারীরিক কসরত করার দরুন পুরুষালী উন্মুক্ত শরীরটা বরাবরই আকর্ষণীয় লাগে। দরজা সতর্কতার সাথে নিঃশব্দে খুলে কায়রা ধীর পায়ে কফি নিয়ে আসে। হাতে ধোঁয়া ওঠা গরম কফির কাপ। কায়রা এগিয়ে এসে বেডসাইড টেবিলের ওপর কাপটা রেখে এক মুহূর্ত থামে। এরপর চেয়ে থেকে মানুষটার দিকে বিমুগ্ধ নয়নে। এদিকে কায়রা সদ্য গোসল করা শরীর, সতেজতায় ফুরফুরে লাগছে ভীষণ। মাথায় জড়ানো তোয়ালে বেয়ে টুপটাপ পানি পড়ছে বিছানার কোণে। এরপর ধীর পায়ে বিছানায় উঠে বসে কায়রা, একটু ঝুঁকে আসে প্রিশানের দিকে। তারপর অত্যন্ত মৃদু, প্রায় নিঃশব্দ স্পর্শে তার ঠোঁট ছুঁয়ে যায় প্রিশানের গাল। পর মুহূর্তে সে চট করে সরে আসে। এই মুহূর্তটাকে দীর্ঘায়িত করে রাখার প্রয়োজন নেই। পাছে না ধমক জোটে কপালে। এইসব অযাচিত ভাবনায় কায়রা দ্রুত সরে বসে। নিজের উদ্ভট কাজকর্মে নিজেই হাসল কায়রা।
আজ কায়রার সকালটা পাক্কা সংসারী মেয়ের মতো শুরু হয়েছে। সকালে উঠে রান্নাবান্না সেরে গোসল করেছে সে, যার দরুন মাথায় এখনো তোয়ালে জড়ানো। যদিও তার আগে গোসল করা উচিত ছিল, কিন্তু রান্না করার পর ঘেমে নেমে বসে থাকা সম্ভব না, তাই রান্না শেষে একেবারে গোসল করেছে। তারপর বাচ্চা দুটোকে যথাসময়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছে স্কুলে। এমন ভাবনায় ডুবে থাকার মাঝেই কৃষানের সামান্য নড়চড় টের পেল কায়রা। ঘুমের ভাঙনে ধীরে ধীরে পাশ ফিরে কাত হয়ে চোখ কুঁচকে তাকালো কৃষান। অর্ধনিদ্রায় আবেশ এখনো তার দৃষ্টিতে লেপ্টে আছে। কায়রা সেদিকে তাকিয়ে একগাল হাসি ছড়িয়ে নরম স্বরে বলে উঠল, গুড মর্নিং। আপনাকে এই প্রথম এত দেরিতে ঘুম থেকে উঠতে দেখছি, 11টা বাজে এখন। কৃষান ভুরু কুঁচকে তাকালো মেয়েটার দিকে। বোধ ফিরতে কায়রার কথা শুনে নজর ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকাতে চোখ কপালে উঠে যায় কৃষানের। মস্তিষ্ক বার্তা পাঠাতেই মুহূর্তের মধ্যে দপ করে উঠে বসে সে। বিস্ময় আর উৎকণ্ঠা একসাথে গলায় ভিড় জমালো। মাই গড, এত লেট করলাম কিভাবে আমি? আজ তো 9:30 থেকে প্রিহার এক্সাম ছিল, প্রিভানের স্কুলে আসতে আমি কিভাবে? কায়রা প্রথমে ভরকে গেল। কৃষানের অস্থিরতা থামিয়ে দিয়ে কোমল কণ্ঠে বলে, রিল্যাক্স রিল্যাক্স। প্রিহা আর প্রিভানকে সময়মতো স্কুলে পাঠিয়ে দিয়েছি আমি। ড্রাইভার আঙ্কেলের সাথে গেছে ওরা, আপনি একদম চিন্তা করবেন না। কৃষান একটু থেমে আবারও তাকালো কায়রার দিকে। বিস্ময়ের রেখা এখনো চোখে লেগে আছে। স্কুলে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওরা কি খেয়েছে? খালা তো আসবে না 2 দিন। কায়রার চোখে মুখে এখন গর্বের রেখা। আজ বহুত কাজ করেছে সে, তাই নিজের উপর প্রসন্ন হয়ে নিজেই বলল, আমি রান্না করেছি সকালে, ব্রেকফাস্ট করেই পাঠিয়েছি বাচ্চাদের। খালাকে এমনি তো রান্না করতে দেই না, আজও সব আমি করেছি, আর এখন থেকে আমি করব। এই আমি বলার মধ্যে একটা অদ্ভুত জোর ছিল কায়রার। কৃষান্তা বুঝে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে ধীরে জিজ্ঞেস করলো, এসব রেসপন্সিবিলিটি থেকে করছো? কায়রা হালকা হেসে বেশ জোর দিয়ে বলল, কেন, আমার কি করা উচিত নয়? তাছাড়া এসব আমি দায়িত্ববোধ থেকে করছি না, ভালো লাগে বলেই করছি। এই সংসারটা আমার, বাচ্চাগুলো আমার, আর আপনিও তো আমারই। কায়রার কণ্ঠের গভীরতায় এক অনুচ্চারিত অধিকার এবং এক নির্ভেজাল আপনত্ব ছিল, যা বুঝতে পেরে কৃষান এইবার আর অবাক হলো না, বরং অজান্তেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল স্নিগ্ধ হাসি। কায়রা তখন কিছুটা এগিয়ে এসে গভীর চোখে তাকালো কৃষানের দিকে। কৌতূহলের মৃদু ছোঁয়া তার কণ্ঠে আস্থা। আমি না অনেকদিন ধরে একটা জিনিস নোটিশ করেছি, আপনাকে দেখতে কেমন যেন ফরেন লাগে, পুরো দেশি লাগে না কেন বলুন তো? তাছাড়া আপনার আর প্রিহার চোখের মনির রঙটা কেমন, এমন কেন? কৃষাণ মৃদু শ্বাস ফেলল, শান্ত স্বরে জবাব দিল, অ্যাকচুয়ালি আমার মা রাশিয়ান ছিল, তাই ছোটবেলা থেকে সবাই বলতো আমি নাকি পুরোপুরি মায়ের মতো হয়েছি, তবে প্রীতিশা বাবার মতো হয়েছিল। সেমভাবে প্রিহা প্রায় আমার মতো দেখতে, কিন্তু প্রিভান ওর মায়ের মতো হয়েছে। সব শুনে কায়রা ধীরে মাথা নাড়ালো। এবার সে বুঝেছে আসল কাহিনী। তারপরে এমন রূপের রহস্য আজ জানল সে। ঠোঁট চেপে হাসলো কায়রা। এবার তার নজর গেল কৃষানের দিকে। লোকটার ঊর্ধ্বাংশ অনাবৃত কায়রার সামনে। নিজের পরে এমন সুন্দর বডি শডিতে কায়রা আবার ঘায়েল হলো। তাই কায়রা আবারও দেখতে লাগলো কৃষানকে, সেই একই বেপরোয়া চাহনিতে। কৃষান তা বুঝতে পেরে গলা খাকারি দিয়ে বলল, আবার এভাবে দেখছ? কায়রার দেখাতে ব্যাঘাত ঘটায় সে উল্টো রেগে বলল, সবসময় এমন করেন কেন আপনি? ঠিক মতো দেখতেই দেন না আপনাকে? কৃষান থতমতা খেয়ে সামান্য বিস্ময়কর স্বরে বলে, আশ্চর্য, আমার দিকে ভাবে তাকিয়ে এত কি দেখো তুমি? কায়রা ঠোঁট ফুলিয়ে বলল, আমার ভালো লাগে তাই দেখি, তাছাড়া আমার স্বামীর দিকে দেখবো নাকি পরপুরুষের দিকে তাকাবো? কথাটা শুনে কৃষানের সবসময়কার মতো কুঁচকানো কপাল ধীরে ধীরে মসৃণ হয়ে এলো। কায়রার পাগলামি বুঝতে ঠোঁটের কোণে নরম হাসি ফুটে উঠল না চাইতো। এবার কঠিন থেকে একটু নরম হলো কৃষান। তাই কৃষান হাত বাড়িয়ে কায়রাকে নিজের দিকে টেনে মৃদু গলায় বলল, না প্লিজ, আমাকেই দেখো তুমি, আর সত্যি তো আমাকেই তো দেখবে। রাইট রাইট। কৃষানের আহ্লাদ পেয়ে সুরসুর করে কায়রা বিড়াল ছানার মতো কৃষানের বুকে লেপটে গেল। এই বুকে কায়রা স্বস্তির খোঁজ পেয়েছে কাল। এখন থেকে রোজ পাবে, বাধা নেই আর। কায়রার চুলে হাত বুলিয়ে দিতে দিতে একসময় কৃষান নীরের স্বরে বলল,
থ্যাংক ইউ কায়রা, থ্যাংক ইউ ফর অল অফ দিস। বিনিময়ে কায়রা প্রসন্ন হাসল। খানিকক্ষণ পর কৃষাণের বুকের উষ্ণতা থেকে ধীরে ধীরে মাথা তুলল সে। টেবিলে রাখা এতক্ষণে ঠান্ডা হয়ে যাওয়া কফির দিকে তাকে মৃদু আহাজারি করতে করতে বলল, উফ, আপনার জন্য কফি এনেছিলাম, ঠান্ডা হয়ে গেল। কৃষাণ সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। এরপর একগাল হেসে অনুনয় মেশানো স্বরে বলল, কফিটা আরেকবার গরম করা যাবে ওয়াইফি? কারা মুহূর্তে গলে গেল কৃষাণ বিগলিত হাসিতে। তাই দ্রুত বেগে সে উচ্ছ্বসিত হয়ে বলল, অবশ্যই, আপনার এত সুন্দর হাসি দেখার জন্য হলেও বারবার কফি ঠান্ডা হোক, এজন্য বারবার কফি গরম করতে আমি রাজি। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর একটা পর্ব আছে, এই পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অনেক ভালো থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কতবার বলবো, বাই।